প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, শান্তির পথে দৃঢ় অগ্রযাত্রা এবং উন্নয়নের নতুন অধ্যায়, এই তিনের সমন্বয়ে আজকের ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে তাঁর শুভেচ্ছা বার্তায় ত্রিপুরা রূপান্তরের এই বহুমাত্রিক চিত্রই তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ণ রাজ্যের স্বীকৃতি পাওয়ার দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে ত্রিপুরার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নয়ন যাত্রা ও শান্তিপূর্ণ ভবিষ্যতের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর পূর্ব ভারতকে জাতীয় মূলধারার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে বিজেপি সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। কেন্দ্রের পূর্বোদয় দৃষ্টিভঙ্গি ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে আর্থ সামাজিক রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মঙ্গলবার শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরা রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা শুধুমাত্র আনুষ্ঠানিক সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা তুলে ধরেছে উত্তর পূর্ব ভারতকে ঘিরে কেন্দ্রের দীর্ঘমেয়াদী রাজনৈতিক উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গির একটি সুস্পষ্ট রূপরেখা। সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে, তেমনি অন্যদিকে প্রতিফলিত হয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকারের গত ৮ বছরের শাসনকালকে রাজনৈতিক বৈধতা দেওয়ার প্রচেষ্টা। প্রধানমন্ত্রীর বার্তায় বিচ্ছিন্নতার অবসান ছিল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষঙ্গ। কয়েক দশক ধরে উত্তর পূর্ব ভারতের মানুষ জাতীয় মূলধারা থেকে দূরে ছিলেন। এই স্বীকারোক্তির মাধ্যমে অতীতের শাসন ব্যবস্থাকে পরোক্ষভাবে প্রশ্নের মুখে ফেলেছেন এবং বর্তমান সরকারের সময়কে পরিবর্তনের অষ্টলক্ষ্মী মহোৎসব, স্টার্টআপ ও বিনিয়োগ শীর্ষ সম্মেলনের উল্লেখ করে মূলত উত্তর পূর্ব এখন আর প্রান্তিক অঞ্চল নয়, বরং দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী। উন্নয়নের আলোচনায় বারবার উঠে এসেছে ডাবল ইঞ্জিন সরকারের প্রসঙ্গ। এটি প্রশাসনিক সাফল্যের পাশাপাশি রাজনৈতিক বার্তাও বহন করে, অর্থাৎ কেন্দ্র ও রাজ্যে একই রাজনৈতিক শক্তির সরকার থাকলে দ্রুত রূপান্তর সম্ভব, তা বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর, টার্মিনাল, বিশেষ উন্নয়ন প্যাকেজ, পরিকাঠামো ও সংযোগ ব্যবস্থার প্রসঙ্গ তুলে ধরে ডাবল ইঞ্জিন সরকারের গুরুত্ব বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে প্রধানমন্ত্রীর বার্তার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল শান্তি ও নিরাপত্তার প্রশ্ন। ত্রিপুরার অতীতে সন্ত্রাস ও অস্থিরতার প্রসঙ্গ টেনে 2024 সালের এনএলএফটি ও এটিটিএফ এর সঙ্গে শান্তি চুক্তিকে নতুন ভোর হিসেবে বর্ণনা করে উন্নয়নের পূর্ব শর্ত হিসেবে স্থিতিশীলতাকে সামনে এনেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বে রাজনৈতিক সমাধান ও উন্নয়নকে সমান্তরাল কৌশল হিসেবে তুলে ধরতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় অর্থনীতি ও কৃষি ক্ষেত্রের উল্লেখ ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রণ মুক্তকরণ, বিনিয়োগ বান্ধব পরিবেশ, যুব সমাজের সুযোগ সৃষ্টি, অর্থাৎ ত্রিপুরাকে ভবিষ্যৎ বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরার ইঙ্গিত দেয় এই শব্দচয়ন। একই সঙ্গে প্রাকৃতিক কৃষি, প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প, তাঁতি ও আনারস চাষীদের প্রসঙ্গ এনে গ্রামীণ ও উপজাতি অর্থনীতির সঙ্গে উন্নয়নের ধারাকে যুক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামগ্রিকভাবে পূর্ণ রাজ্য দিবসের শুভেচ্ছা বার্তার আড়ালে ত্রিপুরাকে কেন্দ্র করে একটি বৃহত্তর রাজনৈতিক অর্থনৈতিক বয়ান নির্মাণ করেছেন, যেখানে শান্তি, সংযোগ, সংস্কার ও সংস্কৃতির সমন্বয় উত্তর পূর্ব ভারতের নতুন অধ্যায়ের রচনার দাবি তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বার্তায় একদিকে যেমন ত্রিপুরার অগ্রগতির বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, অন্যদিকে ভবিষ্যৎ রাজনীতির মঞ্চে উত্তর পূর্বকে আরও কেন্দ্রীয় ভূমিকায় আনার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আত্মনির্ভরতায় পূর্ণ রাজ্যের প্রেক্ষাপট, এ লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা। ভারতের উচ্চাকাঙ্ক্ষী 5 ট্রিলিয়ন অর্থনীতির সঙ্গী ত্রিপুরার 54তম পূর্ণ রাজ্য দিবস উদযাপনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নবীনজি হয়েছেন, ওনাকে একটু আমি শুভেচ্ছা জানিয়েছি ত্রিপুরার পক্ষ থেকে। পাশাপাশি ওনাকে বলেছি ত্রিপুরাতে আসার জন্য। উনি বলেছেন যে নর্থ ইস্টার্ন জোনে পার্টির কাজে উনি বহুতবার এসেছেন এবং ত্রিপুরাতেও উনি এসে গেছেন এখানে। আমি বললাম যে সেটা ছিল যে দায়িত্বে আপনি ছিলেন, এখন তো আপনি সর্বভারতীয় আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট, তো সেই জায়গায় এখন আমার মনে হয় ত্রিপুরার পক্ষ থেকে এজ এ সিএম আমি আপনাকে ইনভাইট করছি। উনি নিশ্চয়ই আসবো এবং আসবে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
এবং আমরা চাইছি যে আগামী দিন যে ত্রিপুরাকে আরো আমাদের পার্টিগতভাবে আমরা আরো বেশি যাতে শক্তিশালী করতে পারি। তো সেসব বিষয় নিয়েও মানে এত সময় তো ছিল না, কিন্তু মোটামুটি একবার যখন প্রথম আমি ওনার বাড়িতে যাই সেখানে আলোচনা হয়েছে। তো কিছু মার্গদর্শন উনি দিয়েছেন, আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জি কালকে ওনাকে নিয়ে কি বলেছেন আপনারা সবাই জানেন। যে আমাদের কাছে এখন সর্বভারতীয় সভাপতি ওনার আত্মনির্ভরতায় পূর্ণ রাজ্যের প্রেক্ষাপট এই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা। ভারতের উচ্চাকাঙ্ক্ষী ৫ ট্রিলিয়ন অর্থনীতির সঙ্গী ত্রিপুরাও। ত্রিপুরা ৫৪তম পূর্ণ রাজ্য দিবস উদযাপনের অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ১৯৭২ সালের ২১শে জানুয়ারি পূর্ণরাজ্যে স্বীকৃতি পাওয়ার একে একে ৫৩টি বছর পার হয়ে ৫৪তে পা রাখল ত্রিপুরা। এ উপলক্ষে বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একটি পূর্ণ রাজ্যের প্রেক্ষাপট হলো আত্মনির্ভরতা, আর সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান রাজ্য সরকার বলে এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। Justice for its citizen. The state shall strive to promote the welfare of the people by securing, protecting as effectively as it may be a social order in justice, social, economic and political etc. এর জন্যই কিন্তু এবং তার যে ডেমোগ্রাফি তার প্রপার থাকতে হবে, লোক থাকতে হবে, ইলেকশন থাকতে হবে এবং সেখানে অন্যান্য যেসব রাজ্যগুলো আছে তাদের সাথে কোঅপারেশন থাকা এবং আমাদের ভারত গভর্নমেন্টের তাদের সাথে কোঅপারেশন থাকা, এই যে বিষয়গুলো আছে। কিন্তু স্টেট পূর্ণ রাজ্য হিসাবে আর এখানে কিন্তু কেন্দ্রের ডাইরেক্টলি কোনো হস্তক্ষেপ থাকে না। এ হচ্ছে পূর্ণ রাজ্যের মেইন উদ্দেশ্য। এবং নিজেকে নিজে যে আজকে যে সেলফ রিলায়েন্টের যে কথা হচ্ছে আজকে, যে তুমি তোমার রাজ্যে তুমি কীভাবে ডেভেলপ করবে, যদিও এখন আমাদের এখানে রিসোর্স অনেক কম, কিন্তু আস্তে আস্তে করে আমরাও কিন্তু সমস্ত ডিপার্টমেন্টগুলোর মধ্যে আমরাও চাইছি যে ডিপার্টমেন্টগুলো আজকে এখানে আমাদের ২০৩০ সালের মধ্যে ভারতকে ৫ ট্রিলিয়ন অর্থনীতি দেশ হিসেবে সমৃদ্ধ করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে কেন্দ্রীয় সরকার। এই ক্ষেত্রে ভূমিকা থাকবে ত্রিপুরারও, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিকশিত হওয়ার যে বিষয়, যে ডেভেলপড যে কান্ট্রি মাননীয় প্রধানমন্ত্রীজি 2047-এ দেখতে চাইছেন, আর দেখতে চাইছেন না, এটাকে করতে চাইছেন, টাইমলাইন দিয়ে দিয়েছেন। এখানে $5 ট্রিলিয়ন কথা, মার্কিন ডলারের কথা বলা হয়েছে, যে 2030-এর মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে একটা বিশেষ ভূমিকা সেই বিষয়ে এখানে আলোচনা রাখা হয়েছে। কিন্তু 2047-এর মধ্যে যে 11 যে ইকোনমিক্যালি যে আমাদের পজিশন ছিল সারা পৃথিবীতে, সেই জায়গায় দেখতে দেখতে মাননীয় প্রধানমন্ত্রী যে 2014-তে আসার পর সেটাকে 5th পজিশন, এখন 4th পজিশন, এবং 2030-এর মধ্যে সেটাকে 3rd পজিশনে ইকোনমিক্যালি সেই পজিশন উনি নিয়ে আসতে চাইছেন। এবং আমি একটা বই সেটা পড়ছিলাম, এখানে যেভাবে মানে অ্যারিথমেটিক্যালি যেটা বোঝানো হয়েছে, ইয়েস ইট ইজ পসিবল, এটা পসিবল এবং এটা হবেই। এবং যেভাবে উনি মনিটরিং করেন, যেভাবে দেখছেন সমস্ত অফিসার্স থেকে শুরু করে যারা জনপ্রতিনিধিগণ আছেন সবাই, এই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কাজ করা, আর যে বিষয়টা বারবার বলে যে রাষ্ট্রের জন্য কাজ করতে হবে। উত্তর পূর্বাঞ্চল পুনর্গঠন আইন ১৯৭১ কার্যকর হওয়ার মাধ্যমে একই দিনে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়। ১৯৭২ সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভের পর কেবল প্রশাসনিক স্বীকৃতি অর্জন করেনি, বরং ধাপে ধাপে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেছে ত্রিপুরা। গত ৫ দশকে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, কৃষি ও সামাজিক সূচকে একাধিক উল্লেখযোগ্য সাফল্যের সাক্ষী হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রান্তিক এই রাজ্য। গণতান্ত্রিক ও প্রশাসনিক স্থিতিশীলতা, শিক্ষাক্ষেত্রে বিস্তার, স্বাস্থ্য ও সামাজিক সূচকে অগ্রগতি, যোগাযোগ ও পরিকাঠামো উন্নয়ন, শক্তি ও প্রাকৃতিক সম্পদের ব্যবহার, কৃষি ও গ্রামীণ অর্থনীতির বিকাশ, ডিজিটাল ও প্রশাসনিক সংস্কারে দেশের মধ্যে নজির স্থাপন করেছে ত্রিপুরা। বিশেষজ্ঞদের মতে পূর্ণ রাজ্যের স্বীকৃতি ত্রিপুরার জন্য ছিল এক মোড় ঘোরানো অধ্যায়। এই স্বীকৃতির পর ধারাবাহিক নীতি ও পরিকল্পনার মধ্য দিয়ে
প্রান্তিকতা থেকে বেরিয়ে উন্নয়নের মূল স্রোতে যুক্ত হওয়ার পথ প্রশস্ত হয়েছে ত্রিপুরার। ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উপলক্ষে এবছরও সমাজের বিশিষ্টজনদের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য রাজ্য নাগরিক পুরস্কার এবং পূর্ণরাজ্য দিবস পুরস্কার প্রদান করা হয়। রাজ্য নাগরিক পুরস্কারের মধ্যে ত্রিপুরা বিভূষণ সম্মান প্রদান করা হয় প্রয়াত শিক্ষাবিদ বীরেন্দ্র চন্দ্র দত্তকে, রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেন এবং বিশিষ্ট চিত্রনাট্য লেখক বিপ্লব গোস্বামীকে। শচীন দেববর্মন স্মৃতি রাজ্য সম্মান প্রদান করা হয় লোকশিল্পী সূর্যকুমার দেববর্মাকে। মহারানী কাঞ্চন প্রভা দেবী স্মৃতি রাজ্য সম্মান প্রদান করা হয় কামালঘাটে চম্পা দাসকে এবং বিজ্ঞান ও পরিবেশ সংক্রান্ত কার্যাবলীর জন্য স্টেট অ্যাওয়ার্ড দেওয়া হয় বীরবিক্রম মেমোরিয়াল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অভিজিৎ দাসকে। শ্রেষ্ঠ শিক্ষাবিদ হিসেবে বিলোনিয়ার লক্ষণ মালাকার, শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে নতুন নগরের শ্রীপর্ণা দেবনাথকে দেওয়া হয় স্টেট হুড ডে অ্যাওয়ার্ড। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবী রাজ্যে আসবেন। বুধবার এক প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দলীয় সংগঠনকে রাজ্যে আরও শক্তিশালী করে গড়ে তুলতে তার সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অপরদিকে আগামী 23 জানুয়ারি রাজ্যে আসছেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পর্যটন কেন্দ্রগুলি ঘুরে দেখার পাশাপাশি পর্যটন প্রকল্প উদ্বোধন করবেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। নবীনজি হয়েছেন, ওনাকে একটু আমি শুভেচ্ছা জানিয়েছি ত্রিপুরার পক্ষ থেকে। পাশাপাশি ওনাকে বলেছি ত্রিপুরাতে আসার জন্য। উনি বলেছেন যে নর্থ ইস্টার্ন জোনে পার্টির কাজে উনি বহুতবার এসেছেন এবং ত্রিপুরাতেও উনি এসে গেছেন এখানে। আমি বললাম যে সেটা ছিল যে দায়িত্বে আপনি ছিলেন, এখন তো আপনি সর্বভারতীয় আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট, তো সেই জায়গায় এখন আমার মনে হয় ত্রিপুরার পক্ষ থেকে আছে সিএম, আমি আপনাকে ইনভাইট করছি। উনি নিশ্চয়ই আসবো এবং আসবেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা চাইছি যে আগামী দিন যে ত্রিপুরাকে আরো আমাদের পার্টিগতভাবে আমরা আরো বেশি যাতে শক্তিশালী করতে পারি। তো সেসব বিষয় নিয়েও মানে এত সময় তো ছিল না, তো মোটামুটি একবার যখন প্রথম আমি ওনার বাড়িতে যাই সেখানে আলোচনা হয়েছে। তো কিছু মার্গদর্শন উনি দিয়েছেন, আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জি কালকে ওনাকে নিয়ে কি বলেছেন আপনারা সবাই জানেন। যে আমাদের কাছে এখন সর্বভারতীয় সভাপতি, ওনার গাইডলাইন্সে পার্টিও চলবে এবং আমাদের পার্টির হয়ে যেভাবে আমাদের সরকার চলছে দুটোর মধ্যে তাল মিলিয়ে কিভাবে এই রাষ্ট্র নির্মাণ করা যায় এবং কার্যকর্তা নির্মাণ করা যায় সেই দিকে আমাদের মেইন উদ্দেশ্য। প্রাইম মিনিস্টার 23 তারিখ বললেন যে উনি আসছেন। কি মানে না, এখানে বিভিন্ন জায়গায় যে আমাদের ট্যুরিজমের যে স্পটগুলো আছে বিভিন্ন জায়গায় উনি দেখবেন, প্লাস ডোনার মিনিস্ট্রি থেকে যেসব প্রকল্পেতে উনি আর্থিকভাবে ওনার ডিপার্টমেন্ট থেকে সাহায্য করেছেন সেগুলোর যে স্ট্যাটাস কি সেগুলো উনি দেখবেন। তো এরকম এবং কয়েকটা প্রকল্প উনি হয়তো উদ্বোধন করবেন, সেরকমভাবেই বলা হয়েছে। ফটিকরায় দুই গোষ্ঠীর হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এক্ষেত্রে পরিকল্পিত হামলা ও প্রশাসনিক ব্যর্থতার তীব্র নিন্দা করলেন বিরোধী দলনেতা। এই ঘটনায় ক্ষতিগ্রস্তরা কোনো সহায়তা পাননি বলে অভিযোগও করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যারা আক্রান্ত হলো, যাদের বাড়িঘর জ্বলল, লক্ষ লক্ষ টাকার মালামাল ধ্বংস হলো, কি করে তার অপরাধী হয়? এদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আবার অনেকে এরকম এলোপাথারি গ্রেপ্তারের ভয়ে বাড়িঘর ছেড়ে এখানে তাদের মহিলারা বাচ্চারা এখানে আছে, সংসারের লোক নেই, ক্ষেত কৃষি কাজ হচ্ছে না, রোজগার হচ্ছে না। আর প্রকৃত যারা অপরাধী এরা বুক ফুলিয়ে ঘুরছে। কয়েকজন লোককে ধরা হয়েছে, দেখা যাবে যে না, কদিন পরে বলবে যে না এরা এই অপরাধের সাথে যুক্ত না। অর্থাৎ একটা লোক দেখানো, কিভাবে পুলিশ প্রশাসনটাকেও সম্পূর্ণভাবে কলুষিত করা হয়েছে। আমি আজকে আস্তে আস্তে কথা বললাম জেলা শাসকের সাথে যে আপনি এই শিমুলতলা না, শিমুলতলার ক্ষতিগ্রস্ত পরিবার যাদের বাড়িঘর ধ্বংস হলো, রোজগার হলো, কি সাহায্য করা হয়েছে? বলছে যে সরকারের কোনো স্কিম নেই। অদ্ভুত, কোন দেশে আছি আমরা?
আগামী 12 ফেব্রুয়ারি ভারত জুড়ে একদিনের দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো। নতুন শ্রম কোড ও শ্রমিক অধিকার হ্রাসের নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এই ধর্মঘট বলে বুধবার আগরতলা আয়োজিত প্রস্তুতি কনভেনশনে জানিয়েছেন সিটো নেতৃত্ব। আগামী 12 ফেব্রুয়ারি 2026 দেশব্যাপী একদিনের সাধারণ ধর্মঘট ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় 10টি প্রধান ট্রেড ইউনিয়ন ও সেক্টরাল ফেডারেশন। এই ধর্মঘট মূলত নতুন কর্মসংস্থান আইন বা 4টি শ্রম কোডের বিরোধিতায় এবং শ্রমিক অধিকার রক্ষা, চাকরির নিরাপত্তা ও সামাজিক সহায়তা নিশ্চিত করার দাবিতে সংগঠিত করা হবে বলে জানিয়েছে ট্রেড ইউনিয়নগুলি। ধর্মঘটের সমর্থনে বুধবার আগরতলায় প্রস্তুতি কনভেনশনের আয়োজন করে সিআইটিইউ। সরকারের চালু করা 4টি শ্রম কোড শ্রমিকদের মৌলিক অধিকারকে ক্ষয় করছে এবং শ্রমিক সংগঠনের কার্যকারিতা সীমিত করছে। কোডগুলো বাস্তবে শ্রমিকদের নিয়োগ ছাঁটাই, ক্ষতিপূরণ, নিরাপত্তা, স্বাস্থ্য এবং শ্রমিক সংগঠনের অধিকারকে দুর্বল করছে এবং শ্রমিক মূল্য শক্তি কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন সংগঠনের নেতৃত্ব। বাহ্যিক দিক থেকে দেখলে এখন বিজেপি ঢালাওভাবে প্রচার করছে, পত্র পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে ঢালাওভাবে। না না, নতুন কোর্টে তো আমরা এমন কোনো অসুবিধা কিছু করিনি। আগে সবগুলো আইনকে তুলে দিয়ে একটা 4টা কোডে পরিণত করেছি। এই কোডের মধ্যে তো সুযোগ সুবিধাগুলো আছে। কি আছে? কিসের সুযোগ সুবিধা? উপর দিয়ে লেখা আছে সব, শেষ দিকে সবটা যদি গভীরভাবে পড়ে সে আইনের মধ্যে গিয়ে শেষ কথাটা কি? মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। এটা মালিকই বলবে আমার বিরুদ্ধে স্ট্রাইক করো, আমার বিরুদ্ধে মিছিল করো, আমার বিরুদ্ধে মিটিং করো। সরকার বলবে আমার বিরুদ্ধে মিছিল করো, মিটিং করো, স্ট্রাইক করো। বলবে? বলবে না। তাহলে এখানে স্ট্রাইক আপনি করতে পারবেন উইথ পারমিশন। আপনাকে পারমিশন দেবে? স্ট্রাইক আমার কি? এটা হলো আমার ধর্মঘট একটা অধিকার। কিসের অধিকার? আমি কথাবার্তা বললাম, আল্লাহ পরিচালনা করলাম, অনেক কিছু করলাম, কিচ্ছুতে যখন হয় না, কথা যখন শুনতে চায় না, তখন এই অস্ত্রটা প্রয়োগ করা হয়। এটা কি? স্ট্রাইক। কাজ করবো না, দেশ গঠন করে দেব, এবং এটা তো আমার অধিকার। এই যে অধিকারটা, স্বীকৃত যে অধিকারটা, ধর্মঘটের অধিকারটা, এটা সম্পূর্ণ প্রত্যাহার করে নিই, তুলে দিবে। এই ধর্মঘট শুধু শ্রম আইনই নয়, বরং কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক নীতি, কৃষি, বিদ্যুৎ আইনের প্রতিবাদে আহ্বান করা হয়েছে বলে জানিয়েছে সিআইটিইউ নেতৃত্ব। বছরের শেষে হাজার হাজারের যুগ দিয়ে কি দাঁড়ায়? লাখ। ঠিক কিনা? আর ভর্তি করার সময় মাসে বেশি না, 3000, প্রথম 30,000 দিলেন, এরপরে অমুক ফি, অমুক ফি, এই করে বাড়াইতেছে। আপনার এদিকে সংসারের টান, রোজগার কমতেছে, আর এদিক দিয়ে ছেলে মেয়ের পড়াশোনা খরচ মারতেছে। তারপরে পড়াশোনা দেনাগ্রস্ত হয়ে পাশ করে যায়, কাম নাই, কোনো কাজ নাই। আপনারা জানেন এই খোদ ত্রিপুরা রাজ্যে 10 থেকে 15,000 ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে এসে লাখ লাখ টাকা খরচ করে ভিটা মাটি জমি জমা বিক্রি করে রাস্তায় ঘুরতেছে। আপনারা জানেন এই আমাদের এখানে এবং বাইরের থেকে এক একটা মেডিকেল পড়ানোর জন্য, ডাক্তার তৈরি করার জন্য কয়েক কোটি টাকা খরচ করে ছেলে মেয়ে পাশ করে এসে শুধু ত্রিপুরাতে 1000 মতো ডাক্তার পাশ করে রাস্তা রাস্তায় ঘুরতেছে। 1000-এর উপর বোধহয় এখন সংখ্যাটা পাশ করে রাস্তা রাস্তায় ঘুরতেছে, কাজ দেয়, কর্ম নাই। আমি শুধু দৃষ্টান্ত হিসেবে এই দুইটা দেখালাম। আর সাধারণভাবে যারা পাশ করতেছে, কোনো কিছু আছে? কিচ্ছু নাই। আপনার ছেলে মেয়েকে কি দিয়ে দেবেন আপনি? কয়দিন পর্যন্ত আপনাকেও যাই দিব, ওই যাই দিব তো বুঝতেছে। জন্ম যখন হয়েছে একটা বয়সে তো আপনি মৃত্যু বরণ করতেইব। আপনার ছেলে মেয়েকে কি দিয়ে যেতেছে? ছেলে মেয়েকে দিয়ে যেতেছে অনিশ্চিত ভবিষ্যৎ, অনিশ্চয়তা এবং না খেয়ে মৃত্যু দিয়ে ঠেলে দিয়ে যেতেছে। 12 ফেব্রুয়ারি ট্রেড ইউনিয়নের দেশব্যাপী ধর্মঘটে কর্মসংস্থান, উৎপাদন ও সেবা খাত, বিশেষ করে পরিবহন, ব্যাংকিং, সরকারি পরিষেবা ও শিল্প উৎপাদনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। প্রতিবাদ ও রাজনৈতিক চাপে যদি ধর্মঘটের পরও দাবিগুলিতে পরিবর্তন না আনে কেন্দ্রীয় সরকার, তবে ট্রেড ইউনিয়নগুলোর বড় ধরনের মাল্টি ডে ধর্মঘট ও সেক্টরাল প্রতিরোধ কর্মসূচির ঘোষণা করবে বলে এদিন জানিয়েছেন সিআইটিইউ নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ছড়িয়েছে উদ্বেগ। দীর্ঘদিন ধরে স্থাপিত জিএআর ক্যাম্পে বর্তমানে মাত্র 2 জন এসপিও জওয়ান কর্মরত থাকায় গোটা এলাকা ও বিদ্যালয়ের নিরাপত্তা কার্যত বিপর্যস্ত। অভিযোগ, এই সুযোগে প্রতিদিন রাতে বিদ্যালয়ে চলে যাচ্ছে সমাজদ্রোহীদের দখলে। এত কম সংখ্যক কর্মী দিয়ে এলাকা ও শিক্ষাঙ্গন সুরক্ষা দেওয়া সম্ভব নয়, তাই অবিলম্বে ডিএআর ক্যাম্পে আরও পুলিশ কর্মী মোতায়েনের দাবি জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আসলে আমিও দেখেছি এটা, এই যে বোতলগুলি এটা আসলে মাঠের ভিতরে না, মাঠের একদম সাইডে এবং ড্রেনে আছে, একদম ওয়ালের পাশে আছে, কারণ দিনের বেলা এগুলি কেউ করে না। তো এটা মনে হয় রাত্রে করে, যারা সমাজবিরোধী, যারা স্কুলকে ভালোবাসে না, তারাই হয়তো করতে পারে। স্কুলের আশেপাশে এগুলি ফেলে দেওয়া যায়। বেপরোয়া গতির শিকার হলো বাইক আরোহী নাবালক ছাত্র। কৈলাসহরে এই ভয়াবহ বাইক দুর্ঘটনা সংঘটিত হয় ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের বাবুর বাজার থেকে টিলা বাজারগামী সড়কের মধ্যবর্তী এলাকায়। মঙ্গলবার সকালে বেপরোয়া গতিতে চলা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এতে গুরুতরভাবে আহত হয় 2 নাবালক ছাত্র। প্রত্যক্ষদর্শীদের মতে দুর্ঘটনার সময় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে এবং পরে দমকল বাহিনীর সহায়তায় তাদের পাঠানো হয় ঊনকোটি জেলা হাসপাতালে। আহতদের মধ্যে একজনের নাম মনাই বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সে কৈলাসহর শহরের উত্তরাঞ্চলের ইরানি এলাকার বাসিন্দা। অপর যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত এই যুবকদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। নাবালক এবং দ্রুতগতির যান দুর্ঘটনার ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। সকালবেলা স্ক্রিনের শব্দ পাইয়া আমরা প্রত্যেক গ্রামের সব মানুষ হইয়া গেছি যে 2টা স্টুডেন্ট, যেমন লগভগ 12-13 বছরের এরকম না নিবা, এরকম 2টা ছেলে মানে একদম বাইকটি এখনো আছে অ্যাক্সিডেন্ট করিয়া মানে এখানে ফালাইন অবস্থা আছে। আমরা এখানে আইয়া স্পটে আইয়া ফায়ার সার্ভিস কল করি, করার পরে ফায়ার সার্ভিস তারা আইয়া তারা উঠিয়া দেই, তারা লইয়া গেছে বর্তমানে ডিস্ট্রিক্টও লইয়া গেছে। দুইজনও মানে আশঙ্কাজনক বাচ্চারা আমরা বুঝিয়ান না কোনো। আচ্ছা, এই জায়গাটার নাম কিটা? এটা হইল গিয়া টিলাবাজার কি বাবুবাজার যাওয়ার বিসিআর পাবনা টাউন হইয়াছে, পরিচয় সবে জানে পাবনা টাউন। আচ্ছা, ঠিক আছে। পাবনা টাউন এখানে কি হয়েছিল? এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খবর পাই আইলাম। কোন জায়গার লোক? আমরা ইরানি গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড বা নাম? 6 নম্বর ওয়ার্ড। তার নাম হইলো এমনি মনাইটা কইনারি, আমার প্রতিবেশী, আসল নাম কিতা জানি না। তার বাবার নাম? বাবার নাম আব্দুল গফফার। বয়স কত হবে? বয়স অনুমান 14 হইব। তারা মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখন হসপিটাল নিয়ে গেছে। ফায়ার সার্ভিসে সত্যি হসপিটাল নিয়ে গেছে। এই জায়গাটার নাম কিটা? এটা নীলমণি টাউন, বাবনার টাউন পড়ে। চোখ রাখছে এই মুহূর্তের শেষ খবরে। একই দিনে 23শে জানুয়ারি এবং সরস্বতী পুজো। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও কাঁচামালের লাগাতার মূল্যবৃদ্ধি পুজোর বাজারে সৃষ্টি করেছে বাড়তি চাপ। মূর্তি থেকে ফল, মূল ও ফুল, প্রসাদ সবকিছুর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় বদলাচ্ছে সরস্বতী পুজোর চিত্র। উৎসবের আনন্দের আড়ালে স্পষ্ট হয়ে উঠছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাস্তব সংকট। বৃহস্পতিবার 23শে জানুয়ারি নেতাজির জন্ম জয়ন্তীর দিনে সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় ব্রতী হবে রাজ্যের হাজার হাজার স্কুল কলেজ পড়ুয়ারা। ইতিমধ্যেই বাজারে এসেছে ছোট, মাঝারি ও বড় আকারের সরস্বতী প্রতিমা। পাড়ার ক্লাব থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গাতে প্রস্তুতি তুঙ্গে। কিন্তু উৎসবের আবহের মাঝে বড় হয়ে উঠছে একটি বাস্তব সমস্যা, পুজোর বাজারে লাগাতার মূল্যবৃদ্ধি। এবছর 23শে জানুয়ারির দিনে সরস্বতী পুজো, প্রভাব পড়েছে বাজারে। এই চাপের সঙ্গে যুক্ত হয়েছে কাঁচামালের ক্রমাগত মূল্যবৃদ্ধি। মূর্তি শিল্পীরা জানাচ্ছেন, খড়, মাটি, বাঁশ, রং, কাপড় থেকে শুরু করে পরিবহন খরচ সবকিছুতেই 20 থেকে 30% পর্যন্ত দাম বেড়েছে। ফলস্বরূপ গত বছরের তুলনায় প্রতিমার দাম উল্লেখযোগ্য হারে
বাড়াতে বাধ্য হয়েছেন তারা। মূর্তি লয়া বলছি। আচ্ছা, মূর্তির দাম তোমার 23 জানুয়ারি পড়ছে তোমার একটা মূর্তি আর অলঙ্কারের দাম তো বেশি, আমরা তো এত কম দাম দিয়েও উঠে না লাগে দাম কুশল মতে তো একটু বেতন লাগবে। গ্যাস এবার কিরকম উঠছিল? গেছে বার তোমার গেছে বার থেকে এবার এইখানে মূর্তি কম তো আছে বাজার, কালকার দিনে তো আছে আর যা হলো বোঝা যাইতেছে। আচ্ছা, গত বছর কিরকম হয়েছিল? গত বছর তো মোটামুটি ভালো গেছে। আচ্ছা, দাম কিরকম মূর্তি? দাম আছে একটু বেশি দাম। কি দাম? যেমন বড়টি 3,500, ছোটটি 2,500, এর থেকে আরেকটা ছোট সাইজ আছে এটি হচ্ছে 2,000। দাম এত বেশি কেন? দাম বেশি, সাজগুজের দাম বেশি, জিনিসপত্রের দাম বেশি। কি মনে করতেছেন ব্যবসা কিরকম হতো? কখনো পর্যন্ত তো বোঝা যাচ্ছে না কিছু, আর তো শুক্রবারে দাম তো ওখানে কোনো বুঝতাম পারতেছি না। গতবারের তুলনা করে এবার আরো বেশি কম তোমার ভালো হয়ে গেছেন গা, এবারও ভালো হয়ে গেছেন গা। মূর্তির দাম কোনো এত না, আমরা তো জিনিসপত্র আনন্দ লাগে দাম দিয়ে, দোকানে গেলে কেবল জিনিস আছে, আমরা জিনিসটি ছাড়া আমরা কিনতে পারি না। তো এই তুলনা আমরা তো জিনিস কিনে আনি না, সেটা আমরা মূর্তির মধ্যে খরচাটা খুবই কম, হাজার এত বেশি ভালো না, আর পূজা অনেক কম হয়ে গেছে। মানে পুরাটা কম কেনে? পূজাটা কম যেহেতু 23 জানুয়ারি করে আসছে গা, আবার ইন্ডিয়া হচ্ছে পোলাপানের পরীক্ষা, আর পরীক্ষাটা যে ওই পরীক্ষাই দিতে সরস্বতী পূজার আগে যে আগে পরীক্ষাটা হইতো, পোলাপানে আনন্দ মতো পরীক্ষাটা পূজা করতো, এই আনন্দটা ওখানে পোলাপানের ভিতরে নাই, এই কারণে পূজাটা অনেকটা কম। পোলাপানের ভিতরে একটা টেনশন আছে, আমরা পরীক্ষা ওই যে মনে করুম ওই সরস্বতী পুজোই করুম, এই আনন্দের খেলার আনন্দটা ওখানে পোলাপানের ভিতরে নাই। এই মূল্যবৃদ্ধির প্রভাব শুধু প্রতিমাতেই সীমাবদ্ধ নয়, ফুল, ফল, প্রসাদ, সাজসজ্জার সামগ্রী প্রতিটি ক্ষেত্রেই দাম ঊর্ধ্বমুখী। ফল ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে দাম বাড়ার পাশাপাশি পরিবহন ও সংরক্ষণ খরচ বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে খুচরো বাজারেও। এর জেরে পুজোর মোট বাজেট আগের বছরের তুলনায় বেড়ে যাচ্ছে অনেকটাই। বাজারটা মোটামুটি সব আইটেম আছে, বাজারটা তেমন একটা ভালো না, মানে মোটামুটি আমার বাজার লাগছে না, লাগলে বোঝা যাইব কীরকম, কখনই একটু বোঝা হইতেছে। আমার না আছে, নেশপাতি আছে, কমলা আছে, চেরি বল আছে, কালো আঙ্গুর আছে, সাদা আঙ্গুর আছে, বড়ি আছে, বেদানা আছে, মোসাম্বির আছে, আপেল আছে, আমসত্ব আছে। আপেল হইল 150 টাকা, আর এটা নেশপাতি আছে 300 টাকা, আঙ্গুর আছে 300 টাকা, কালোটা আছে 50 টাকা সব 500 টাকা কেজি, আর এটা আছে 30 টাকা সব 300 টাকা কেজি, চেরি ফল আছে 20 টাকা, আর কমলা এটা আছে 40 টাকা, বড়ি আছে 15 টাকা সব, মানে 150 টাকা কেজি, আর তরমুজ আছে আপনি 80 টাকা কেজি, আর দুর্মুজা আছে আপনি 150 টাকা কেজি। বাজার এমনি বাড়ানো না বেশি, এখন তো মনে করেন পরশুদিন পূজা, কালকে থেকে একটু বাজারটা উঠতে পারে, এমনি জিনিসের তো একদম দাম বেশি, মূর্তিরও দাম বেশি, ফটোশুটের দাম বেশি, বাজার কীরকম হইব এটা তো আর মনে করেন কেমনি করবো, কালকের থেকে একটু বাজারটা যদি ভালো হয় আর কি, আজকে তো মানুষ টানুষ নাই বাজারে, একটু বেশি আছে রেট। প্রতি বছরই কিনেন? প্রতি বছরই আসেন কিনতে? হ্যাঁ, আচ্ছা, কিরকম দাম এই বছর? এই বছরের দাম অন্য দিনের থেকে একটু বেশি আছে এবার। অর্থনৈতিক এই চাপ সরাসরি পড়ছে অভিভাবক ও পড়ুয়াদের উপর। অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব এবার খরচ কমাতে ছোট আকারের মূর্তি বেছে নিচ্ছে, আবার কোথাও বাড়ছে যৌথ পুজোর প্রবণতাও। কেউ কেউ সাজসজ্জায় কাটছাট করে মূল আচারে জোর দিচ্ছেন, অর্থাৎ উৎসবের রূপ বদলাচ্ছে
বাস্তবতার চাপে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি বৃহত্তর বাজার চিত্রেরই প্রতিফলন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার প্রভাব অনিবার্যভাবে পড়ছে ধর্মীয় ও সামাজিক উৎসবগুলিতেও। সরস্বতী পুজোর বাজার তাই এখন শুধু ভক্তির নয়, তা তুলে ধরছে ক্রমবর্ধমান ব্যয়ভার ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার টানাপোড়েনেরও এক স্পষ্ট ছবি। তবুও সমস্ত সীমাবদ্ধতার মধ্যেও উৎসাহে ভাটা পড়েনি বিদ্যার দেবীর আরাধনায়। বাজারের ভিড় বলছে খরচের অঙ্ক বাড়লেও বিশ্বাস ও সংস্কৃতির টানে সরস্বতী বন্দনা থেকে পিছিয়ে থাকতে চান না পড়ুয়া সমাজ। আর এখানেই হয়তো আক্ষরিক অর্থেই সার্থক উৎসবের সামাজিক মাহাত্ম্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।